মাহফুজা ভয়ে ভয়ে আরেকটা ঢোকিলে আবার বলতে শুরু করে। জমশেদ আমাকে খানবাড়িতে থাকতে দেওয়ার পর ধীরে ধীরে আমি আমার প্ল্যান করতে থাকি। এর পরের ধাপগুলো কি হবে, একটার পর একটা সেগুলো সাজাতে থাকি। আমি প্রতিদিন অফিসে যেতাম জমশেদের সাথে, আবার তার সাথেই বাড়িতে ফিরে আসতাম। কয়েকদিন এমন চলতে চলতে জমশেদ আর আমার ভিতরের জড়তাটা কিছুটা কেটে যায়। আমরা আবারও বন্ধুর মতো আচরণ করতে থাকি। অফিসে আমার অবিশ্বাস্য দক্ষতা দেখে জমশেদ ভীষণ খুশি হয়ে যায়। কয়েক মাসের মাথায় আমাকে প্রমোশন দিয়ে দেয়। এরপর আমার উপর দায়িত্ব এসে পড়ে অফিসের সকল লেনদেনের। যত টাকার হিসাব নিকাশ ছিল সব কিছুরই দায়িত্ব ছিল আমি। মেরিন একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করতে চেয়েছে, তাই সেই সব অফিস বিজনেস এগুলোর থেকে নিজেকে দূরে রাখারই চেষ্টা করত। সে বাড়িতে ইলাফকে নিয়েই থাকতো, কিন্তু পরবর্তীতে এহসানকে রাখার দায়িত্বটাও সে হাসি মুখেই নিয়ে নেয়। এতে আমার আরও বেশি সুবিধা হয়ে যায়। মেরিন তাদের দুজনকেই সামনে রাখতো আর আমি নিজেকে জমশেদের আরও কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু জমশেদ সবসময় নিজের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতো। কথায় কথায় সে মেরিনের প্রশংসা করত, যা আমাকে ভেতর থেকে আরও জ্বালিয়ে পুড়িয়ে দিত। কিছুতেই মেনে নিতে পারতাম না এসব, তবুও নিজের ভালো মানুষই ধরে রাখতাম যাতে আরও বেশি বিশ্বস্ততা অর্জন করা যায়। এর মাঝেই শুনতে পাই মেরিন আবারও মা হতে চলেছে। যেদিন এই খবর শুনতে পাই সেই দিনই মনে হয়েছিল মেরিনকে মেরে ফেলি। আমার প্ল্যানটা ছিল বেশ লম্বা সময়, কিন্তু মেরিনের প্রেগনেন্সি আমাকে আগুনে ভস্ম করে দিয়েছিল। তাই আমি প্ল্যানটা আরও জলদি করার চেষ্টা করতে থাকি। এর কয়েক মাসের মাথায় মেরিনের ফুটফুটে একটা মেয়ে হয়েছিল, যার নাম রশনি। যেদিন মেরিনের ডেলিভারি ডেট ছিল সেদিন আমি ডক্টরের টাকা খাইয়ে রেখেছিলাম যাতে রশনি হওয়ার সাথে সাথেই তাকে মেরে ফেলা হয়। কিন্তু ভাগ্যবশত রশনি সেদিন বেঁচে গিয়েছে। তাই আমি ডক্টরকে বলি মেরিনের আরেকটা অপারেশন করিয়ে তার জরায়ু ফেলে দিতে, যাতে সে আর কখনো মা হতে না পারে। ডক্টররা তাই করেছিল। মেরিনের উপরে আরও বেশি দায়িত্ব এসে পড়ে। তখন তার 3 জনের খেয়াল রাখতে হতো। যদিও নার্স ছিল, কিন্তু তারা 3 জনই মেরিনের জন্য পাগল ছিল। আমার ছেলেটাও ধীরে ধীরে মেরিনকে মা বলা শুরু করে দেয়। আমার কাছে তেমন আসতেই চাইতো না, সব সময় খালি মেরি মা করতো। মেরিন আমার থেকে সব কেড়ে নিয়েছিল, এমনকি আমার ছেলেটাকেও। 3 দিন এভাবেই যেতে লাগলো। মেরিন বাসায় বাচ্চা সামলাতো আর আমি জমশেদের সাথে অফিসে যেতাম। ধীরে ধীরে আমার মাঝে লোভের সৃষ্টি হতে থাকলো, টাকার লোভ, ক্ষমতার লোভ। এর মাঝে আমি নানা ধরনের অনৈতিক কাজে জড়িত পড়েছিলাম। ড্রাগস, নারী পাচার, শিশু পাচার সহ আরও বিভিন্ন কাজ। এসবের মাঝে নিজের আধিপত্য বিস্তার করতে আমার প্রচুর টাকার প্রয়োজন ছিল, যার ফলে আমি ধীরে ধীরে খান ইন্ডাস্ট্রি থেকে বিভিন্নভাবে টাকা ছড়াতে থাকি। এদিকে টাকা, ক্ষমতা, আরেকদিকে জমশেদ, সব কিছুই আমার প্রয়োজন ছিল। তখন আমি সত্যিকারের অর্থে জমশেদকে ভালোবাসতাম কিনা জানি না, তবে জমশেদ আমার আসক্তি ছিল। তাকে আমার চাই মানে চাই। সব কিছুই প্ল্যান মোতাবেক এগোচ্ছিল। কিন্তু হঠাৎই একদিন জমশেদ বুঝতে পারে কোম্পানির অনেক টাকা গায়েব হয়ে যাচ্ছে কোথাও। তাই সে আবার সব কিছুর হিসাব নতুন করে চায়, কেননা এভাবে চলতে থাকলে কোম্পানি ভীষণ লসের মুখে পড়বে। আর তখনই আমার ভয় শুরু হয়, জমশেদ যদি কোনোভাবে বুঝতে পারে আমি টাকা সরাচ্ছি, তাহলে সে আমাকে সন্দেহ করবে আর আমার এত বছরের সকল প্ল্যান বৃথা হয়ে যাবে। তাই আমি নতুন করে প্ল্যান করা শুরু করি, কিভাবে টাকার ব্যাপারটা থেকে জমশেদের মাইন্ড ডাইভার্ট করে অন্য কিছুতে নিয়ে যাওয়া যায়। সেটাই ভাবতে থাকি আর পেয়েও যাই আমি। মাহফুজার কথার মাঝেই আজই কখন এসে বসে পড়েছিল। মাহফুজা থামতেই সে ভীষণ বিরক্ত অনুভব করে। এই বজ্জাত মহিলা বারবার কথার মাঝে থেমে যায় কেন? এত রাগী স্বরে বলে ওঠে। থামবেন না আন্টি, পরের কাহিনী শুরু করুন। নাকি আপনার পেডিকিওর ম্যানিকিওর নেওয়ার শখ হয়েছে? মাহফুজা দুটো শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে। এরপর একদিন আমি আর জমশেদ একটি বিজনেস মিটিংয়ে যাই, যেখানে আমাদের একটি বিদেশি ট্রেডার পাওয়ার কথা, আর সব সময়ের মতো পেয়েও যায়। সেই খুশিতে ঝটপট একটা পার্টির আয়োজন করা হয়েছিল সেদিন। সেখানে জমশেদ হালকা পাতলা ড্রিঙ্কস করে। আমি এই সুযোগ জমশেদের ড্রিঙ্কসের সাথে ড্রাগস মিশিয়ে দিই। জমশেদ যখন পুরোপুরি নেশায় মত্ত হয়ে যায়, তখন আমি তাকে আমার আগে থেকে বরাদ্দকৃত হোটেল রুমে নিয়ে যাই। সেখানেই আমরা অনৈতিক কাজে লিপ্ত হই। জমশেদ নেশার মধ্যে থাকলেও আমি সম্পূর্ণ স্বাভাবিক ছিলাম। তাই আমি আমাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি আর ভিডিও ধারণ করে রাখি। পরের দিন যখন জমশেদের নেশার ঘোর কাটে, তখন আমি আবার নতুন করে আমার অভিনয় শুরু করে দিই। সকল দোষ জমশেদের দিতে থাকি, এমন ভাব করতে থাকি যেন সেই আমার সাথে অনৈতিক কাজে জড়াতে।
নেশা করিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে। সেদিন জমশেদের মাথায় যেন বাজ পড়েছিল। সে আমাকে বারবার বোঝাচ্ছিল যে তার এমন কোনো উদ্দেশ্য ছিল না, ভুলবশত নেশা এমন হয়ে গেছে। সে বারবার আমার কাছে ক্ষমা চাচ্ছিল আর অনুরোধ করছিল যাতে মেরিন এই ব্যাপারে কিছু না জানে। আমিও ভালো মানুষের মতো তার কথা মেনে নিয়েছিলাম, কিন্তু জমশেদ তো আর জানতো না সব কিছুই যে আমার প্ল্যান মোতাবেক হচ্ছিল। এর প্রায় 1 সপ্তাহ পরে আমার ধারণাকৃত কিছু ছবি আর ভিডিওগুলো আমি মেরিনের কাছে পাঠাই। মেরিন আগে থেকেই আমাদের একটু একটু সন্দেহ করছিল। ছবিগুলো তখন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। এই নিয়ে তখন মেরিন আর জমশেদের মধ্যে বিস্তর ঝগড়াঝাটি হয়, কিন্তু তাদের দুজনের কেউই জানতো না যে ছবি আর ভিডিওগুলো আমিই দিয়েছিলাম। তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মেরিন বলে দেয় যে সে জমশেদকে ডিভোর্স দেবে আর তার বাবাকে বলে ব্যবসার সকল শেয়ার তুলে নেবে। আমি যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়ে গেছিলাম সেদিন, কিন্তু উপরে উপরে ভীষণ কষ্ট পাওয়ার মতো অভিনয় করছিলাম। জমশেদ অনেকভাবে মেরিনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেরিন কিছুতেই বোঝার চেষ্টা করে না। মাঝে দিয়ে 2 দিন তাদের ভুল বোঝাবুঝিতেই কেটে যায়। এরপরের দিন জমশেদ অফিসে চলে যায়। সেদিন আমি বাচ্চাদের দেখাশোনার কথা বলে বাড়িতেই থেকে যাই। যেহেতু মেরিনের মন মানসিকতা ভালো নেই, এতে বাচ্চাদের অযত্ন হতে পারে ভেবে জমশেদেরও আর দ্বিমত করা হয়নি। জমশেদ চলে যাওয়ার পর মেরিন নিজের ভুল কিছুটা বুঝতে পারে। মেরিন বারবার বলতে থাকে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। জমশেদ বাড়িতে ফিরলে সে জমশেদের সাথে কথা বলে সব ঠিক করে নেবে। আর তখনই আমার ভয় হতে থাকে আমার সব প্ল্যান বিফলে চলে যাবে। আর সেই দিন জমশেদের ফিরে আসার আগেই মেরিনকে মেরে ফেলার প্ল্যান করি, এমনকি মেরেও ফেলি। আয়াত স্তব্ধ। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। একটা মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে তা মাহফুজাকে না দেখলে কখনোই বুঝতো না আয়াত। মেরিন আন্টিকে কিভাবে মেরেছিলেন? নিজের রাগ সংবরণ করে দাঁত খিচে বলে ওঠে আয়াত। মাহফুজা আবার বলতে শুরু করে। মেরিন যখন বারবার বলছিল কোথাও একটা ভুল বুঝাবুঝি হচ্ছে, তখন আমি নানা কথা বলে মেরিনকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলাম। এমনকি আমাদের সম্পর্কের কথাও বলে দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না জমশেদ তাকে আগে থেকেই আমাদের ব্যাপারে সব বলে রেখেছিল। আর আমার কথা শুনেই মেরিন বুঝে যায় সব কিছু আমার ষড়যন্ত্র। আর তখনই আমাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মেরিন উদ্ধত হয় জমশেদকে এখনই সব জানাবে। জমশেদকে জানানোর জন্য মেরিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে। আর তখনই আমি সুযোগ বুঝি ফ্লাওয়ার বাস দিয়ে সজোরে আঘাত করি মেরিনের মাথায়। তৎক্ষণাৎই গড়গড় করে রক্ত পড়া শুরু হয়ে যায় মেরিনের মাথা থেকে। তাল সামলাতে না পেরে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ে মেরিন। আর তখনই সুযোগ বুঝে পরপর আরও কয়েকটা আঘাত করি মেরিনের মাথায়। চৈতন্য হারিয়ে সেখানেই পড়ে যায় মেরিন। মেরিনকে টেনে হিঁচড়ে আমি একটি কক্ষে নিয়ে যাই। এরপর একজনকে কল করে ডেকে নিয়ে আসি, যে প্রথম থেকেই আমাকে সব কিছুতে সাহায্য করছিল। আমরা দুজনেই মিলে মেরিনকে মেরে ফেলার চেষ্টা করি। প্রথমে মেরিনের গলা কেটে সম্পূর্ণ মাথা আলাদা করে ফেলি। গলা কাটার আগ পর্যন্ত মেরিন বেঁচেই ছিল, আর এরপরেই সে দুনিয়ার মায়া ত্যাগ করে। এরপর মেরিনের দেহকে টুকরো টুকরো করার কাজ লেগে পড়ি। একটা হাতকে 3 ভাগে বিভক্ত করি, পা, মাথা, শরীরের সব কিছু খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেলি। সব মিলিয়ে প্রায় 20 টুকরোর মতো হয়। পরে মেরিনের শরীরটার টুকরোগুলোকে আলাদা আলাদা করে খানবাড়ির চারপাশে পুঁতে দিই, আর সবগুলো গর্তের উপরে একটি করে গাছ লাগিয়ে দিই, যাতে কেউ কিছু বুঝতে না পারে। এরপর সব কিছু আবার আগের ন্যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। সিসিটিভি থেকে সকল ফুটেজ ডিলিট করে দিই, যাতে কোনো প্রমাণই আর অবশিষ্ট না থাকে। এরপর আমি নিজে জমশেদকে খবর পাঠাই যে মেরিন ইলাফ আর রশনিকে ছেড়ে বাড়ি থেকে চলে গেছে। আমি মেরিনকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি। রোশনি তখন ছিল 2 বছরের দুধের শিশু, আর ইলাফ ছিল 6 বছরের বাচ্চা ছেলে। এমন ছোট ছোট বাচ্চাদের রেখে চলে যাওয়ায় জমশেদের মেরিনের উপরে ভীষণ ক্ষোভ জমা হয়। রাগে, দুঃখে, অভিমানে জমশেদ আর মেরিনের খোঁজ নেয় না। আয়াতের চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। শুধুমাত্র একটা মহিলার লোভ, হিংসা, লালসা, আসক্তির কবলে পড়ে ঠিক কত মানুষের জীবন নষ্ট হয়েছে। 3-3টে ছেলেমেয়ের জীবন ছারখার হয়ে গিয়েছে। কতটা কষ্ট পেয়েছে তারা। আর চোখের পানি মুছে তাকায় মাহফুজার দিকে। কিন্তু আয়াত তো আর জানে না কেবল 3টে বাচ্চাই না, এর মাঝে আরও একজন রয়েছে। সবাই তো আপনার হিংসা আর শত্রুতার কবলে পড়েছিল, কিন্তু এত কিছুর ভেতরে আমি কিভাবে আসলাম? আমি কে? মাহফুজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আয়াত। তির্যক হাসে মাহফুজা, এরপর বলে ওঠে, কেননা তোমার জন্মদাতা পিতাই ছিল আমার সেই ক্রাইম পার্টনার। ঈষৎ কেঁপে ওঠে
আয়াত ব্যাপারটা ঠিক তার বোধগম্য হলো না। কিছুক্ষণের জন্য নিজেকে তার শূন্য অনুভূত হলো। তার পিতা ডাক্তার আতিক চৌধুরী, না, এটা কিছুতেই হতে পারে না। তার বাবা এতটাও খারাপ না। আয়াত কম্পিত কণ্ঠে শুধায়। ডক্টর আতিক অর্থাৎ আমার বাবা এতটা খারাপ মানুষ ছিলেন না। উচ্চস্বরে হেসে ওঠে মাহফুজা। আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, কে বললো আতিক তোমার বাবা? মানে আতিক আমার বাবা না মানে? আবারও হাসতে থাকে মাহফুজা। জোরে জোরে কম্পিত হতে থাকে ঘরের সকল জিনিসপত্র। আয়াত সম্মিহিতে নাই দেখে চলেছে সেই হাসি। আয়াতের এমন আতঙ্কিত চেহারা দেখে মনে মনে অনেক খুশি হয় মাহফুজা। মনে মনে আওড়াই, তার মানে আয়াত সকল সত্যি এখনো জানে না। এটাকে কেন্দ্র করে বেঁচে ফেরার পথ আমাকে ভাবতে হবে। বলুন আন্টি, তাহলে আমার বাবা কে? খানিক কম্পিত কণ্ঠে শুধায় আয়াত। অনেক সত্যের মুখোমুখি হবে আয়াত জানত, কিন্তু এমন সত্য মুখোমুখি হবে আয়াত কখনো ভাবেনি। মাহফুজাকে চুপ করে থাকতে দেখে আয়াত আবার বলে ওঠে, আন্টি প্লিজ বলুন না। আয়াতের করুণ স্বর শুনে তীর্যক হাসে মাহফুজা। আয়াত যেন ভুলে গিয়েছে সে এখানে কেন এসেছে, কি করতে এসেছে। মাহফুজা ধীর কণ্ঠে বলে ওঠে, আমি জানি না। ঝট করে সম্বিত ফিরে আয়াতের জল শক্ত হয়ে যায়। তার চোখের সাদা অংশ মুহূর্তে রক্তবর্ণ ধারণ করে। আয়াতের এমন রূপ দেখে খানিক ঘাবড়ে যায় মাহফুজা। আয়াত উঠে গিয়ে ফুটন্ত গরম পানির পাত্র নিয়ে আসে। কোনো কথা চায় সে গরম পানির পাত্রে মাহফুজার পা ডুবিয়ে দেয়। চিৎকার করে ওঠে মাহফুজা। কি করছো আয়াত? ছেড়ে দাও। আয়াত আরো জোরে চেপে ধরে মাহফুজার পা। চেপে ধরতে ধরতে বলে ওঠে, কি ভেবেছিলেন আমি দুর্বল হয়ে যাব? আমাকে খেলার গুটি বানিয়ে আপনি আপনার কার্যসিদ্ধি করবেন? তাহলে ভুল ভাবছেন। মরতে তো আপনাকে হবেই, তবে একটা সুযোগ আছে আপনার কাছে। ছেড়ে দাও আয়াত, প্লিজ প্লিজ ছেড়ে দাও। মাহফুজার মনে হলো জ্বলন্ত কয়লার ভিতর সে পা ডুবিয়ে রেখেছে। জলে ভস্ম হয়ে যাচ্ছে তার পা দুটো। এতক্ষণে হয়তো খানিক গলে গলে উঠছে, আবার বলে ওঠে, যদি সব সত্যি বলে দেন তাহলে একটু কম কষ্ট পাবেন। বলছি বলছি, প্লিজ ছেড়ে দাও। ছেড়ে দেয় আয়াত। পানি পাত্র ঠেলে রেখে দেয় নিরাপদ দূরত্বে। বলুন তাহলে। ছাড়া পেতে জোরে জোরে শ্বাস নেই মাহফুজা। পা দুটো তার জ্বলে যাচ্ছে, ভীষণ ক্লান্ত অনুভূত হচ্ছে তার। মাহফুজাকে চুপ করে থাকতে দেখে আয়াত উঠে নিজের বুট পরিহিত পায়ের দ্বারা সজোরে চেপে ধরে মাহফুজার জ্বলন্ত পায়ের উপর। মাহফুজার যেন এবার আত্মা বেরিয়ে আসার উপক্রম। আর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, যত চুপ করে থাকবেন তত কষ্ট পাবেন। আবারও এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে মাহফুজা। এরপর সবকিছু বলার জন্য উদ্ধত হয়। মাথা নাড়িয়ে ইশারায় আয়াতকে ছেড়ে দিতে বলো। আয়াত ছেড়ে দিয়ে এসে চেয়ারে বসে পড়ে। তোমার জন্মদাতা পিতা ছিলেন আসিফ মির্জা। খানিক কম্পিত হয় আয়াত। তার বাবা অন্য কেউ, আতিক চৌধুরী তার আসল বাবা না। ভাবতেই কলিজা কেঁপে উঠছে তার। এতদিন যাকে সে বাবা বলে এসেছে, আসলে সে তার জন্মদাতা পিতাই না। কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে তার। মাহফুজা আবার বলে ওঠে, আমি যখন অফিসে জয়েন করি এর কয়েক মাস পরেই অফিসের থেকে আসিফের সাথে আমার একটা বিজনেসের মিটিংয়ে পরিচয় হয়। ধীরে ধীরে আসিফের সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়। এরপর আমি অনুভব করতাম আসিফ কেমন করে যেন আমার দিকে তাকিয়ে থাকতো, বন্ধু থেকেও বেশি কিছু নজরে দেখতো। তার এই চাহনির কারণ আমি বুঝতে পারতাম। ধীরে ধীরে আসিফের সাথে আমি অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাই। আসিফের স্ত্রী ছিল দিলরুবা, তার নামের মানে তোমার জন্মদাত্রী মা। সে খুবই ভালো মানুষ ছিল। সে আসিফকে অন্ধের মতো বিশ্বাস করত। দিলরুবার সাথে আসিফের প্রেমের সম্পর্ক ছিল, এরপর সেখান থেকেই বিয়ে। তাই আসিফকে সে কখনোই কোনো কিছুতে অবিশ্বাস করতো না। আসিফের সাথে আমার সম্পর্কের মাঝেই তোমার জন্ম হয়েছিল। আসিফের সাথে আমার প্রায় দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। এরপর একদিন কোনোভাবেই দিলরুবা আমাদের ব্যাপারে জেনে যায়, যার কারণে আসিফ আর দিলরুবার মাঝে নানান ঝামেলা হয়। আসিফ তখন আমার আর তার সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের ব্যাপারে জমশেদ জেনে যাবে ভেবে আমিও আর বিষয়টা নিয়ে বেশি ঘাটিনি। এরপর কিছুদিন এভাবে কেটে যায়। ধীরে ধীরে আমার আরও বেশি টাকার প্রয়োজন হতে থাকে। আসিফ থেকে আমি যে টাকাটা সরাতাম তা দিয়ে আমার হচ্ছিল না। আমার আরও বেশি কিছু টাকার প্রয়োজন ছিল, তাই আমি ভাবতে থাকি কীভাবে টাকা জোগাড় করা যায়। তখনই আমার আসিফের কথা মাথায় আসে।
আমি আসিফকে ব্ল্যাকমেল করার প্ল্যান করি। এমনভাবে প্ল্যান করি যাতে জামশেদ আমার ব্যাপারে না জানে। আমি আসিফের ব্যাপারে আরও খোঁজ খবর নিতে থাকি। খোঁজ নিতে নিতে আসিফের এমন একটা সত্যি আমার সামনে চলে আসে যে আমি চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হয়ে যাই। বলেই থেমে যায় মাহফুজা। আয়াত কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কি সত্যি? মাহফুজা খানিক হাসার চেষ্টা করে, এরপরই বলে ওঠে, আসিফের আরও একটা সম্পর্ক ছিল অন্য একজন নারীর সাথে, যেখানে আসিফের একটা ছেলে সন্তানও হয়েছিল। আয়াতের কেমন যেন অনুভূত হলো, ঠিক ধারণা করতে পারল না তার জন্মদাতা পিতা এতটা খারাপ ছিল, এমনভাবে ঠকাতো তার জন্মদাত্রী মাকে। মাহফুজা আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, শুনবে না সে কে ছিল? আয়াত কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, কে সে? সে আর কেউ না, তোমার বন্ধু নিতিন। আয়াতের হাত দুটো সজোরে চেপে বসে চেয়ারের হাতলে, চোখ বন্ধ করে গভীর দুটো শ্বাস নেই। এত ঝটকা নিতে পারছে না সে। আয়াত মনে মনে ভাবে, নিতিন কি সব সত্যি জানতো? তাই কি এমন করতে চেয়েছিল তার সাথে? ইলাফ কি জানতো এসব? জানলে তাকে কেন বলেনি? আয়াত নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। মাহফুজার সামনে সে কিছুতেই নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। সে মাহফুজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তারপর? মাহফুজা বড় বড় শ্বাস নিয়ে বলতে শুরু করে, যখন আমি জানতে পারি আসিফের আর একটা সন্তান আছে, তখন আমি এই বিষয় নিয়ে আসিফকে জানাই। তাকে বলি যে আমার কথা মতো না চললে আমি দিলরুবাকে সব বলে দেব। আসিফের যত টাকা, সম্পত্তি, শেয়ার, ব্যবসা সব কিছু দিলরুবার বাবার অবদান। যদি তারা এসব জানতে পারতো তাহলে সব কিছুই কেড়ে নিত আসিফের থেকে। তাই আসিফ ভয়ে আমার সব শর্ত মেনে নেয়। এভাবেই চলতে থাকে আমাদের দিন। এর মাঝে আমি আর আসিফ আবারও অনৈতিক সম্পর্কে লিপ্ত হই। আমি আসিফের থেকেও টাকা নিতাম, আবার খান ইন্ডাস্ট্রির থেকেও টাকা সরাতাম। আমার সকল অনৈতিক কাজে আসিফ আমাকে সাহায্য করত। ধীরে ধীরে সে আমার ক্রাইম পার্টনার হয়ে যায়। এতে আমাদের সুবিধাও হয়, আমাদের দুজনের জন্য কাজ করা আরও সহজ হয়ে যায়। সেদিন মেরিনকে আমি আর আসিফ মিলে মেরে ফেলি। আসিফ প্রথমে মেরিনকে মারতে চায়নি। আমি যখন দেখলাম আসিফ অমত করছে, তখন তাকে আরও হুমকি দেই। এক প্রকার বাধ্য হয়েই সে রাজি হয়ে যায়। আমরা দুজনে মিলে মেরিনকে মেরে ফেলি। জামশেদ প্রথম অভিমান করে মেরিনের কোনো খোঁজ না নিলেও পরে ঠিকই খোঁজ নেয়, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পায় না। সে ভীষণ ভেঙে পড়ে। সে ভাবতে থাকে মেরিন এত বড় ধোঁকা সহ্য করতে না পেরে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তখন ইলাফ আর রশনি সম্পূর্ণ একা হয়ে পড়ে। এহসানের সাথে সাথে আমি ইলাফ আর রশনি দেখাশোনাও শুরু করে দিই। যদিও ইলাফ আমার কাছে আসতে চাইতো না, সে কখনো আমাকে মেনেও নেয়নি। জামশেদ পরে রশনি, ইলাফ আর এহসান সকলের কথা ভেবে আমাকে বিয়ে করতে রাজি হয়। সেভাবে এতে রশনি আর ইলাফও একজন মা পাবে, আর এহসানও বাবার ভালোবাসা পাবে। সে অনুযায়ী আমরা দুজনেই বিয়ে করে নিই। এভাবেই চলতে থাকি সব কিছু। আসিফের সাথেও আমার সম্পর্ক আরও গভীর হতে থাকে। হঠাৎ একদিন দুর্লভও সব জেনে যায়। এরপর সেও আসিফকে বলতে থাকে সে আসিফের থেকে সব কিছু কেড়ে নেবে। দিনে দিনে দিলরুবা আরও বেশি বাড়াবাড়ি করতে থাকে। তাই আমি আর আসিফ প্ল্যান করি তোমাকে আর দিলরুবাকে মেরে ফেলবো, তাহলে সব সম্পত্তি আসিফ আর আমি নিয়ে নেব। যখন তোমার বয়স 10 বছরের কাছাকাছি, তখনই প্ল্যান অনুযায়ী একদিন দিলরুবা তোমাকে নিয়ে বের হয়। আমরা সেই গাড়িতে বোমা ফিট করে দিই যাতে তুমি আর দিলরুবা মারা যাও। সত্যি সত্যি সেদিন তোমাদের খুব বাজেভাবে গাড়িটা ব্লাস্ট হয়। তবে দিলরুবা আগে কিছু আন্দাজ করতে পেরেছিল, তাই তোমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে আগেই ফেলে দেয়। মারাত্মক বোম ব্লাস্টে দিলরুবা সেখানেই তৎক্ষণাৎ মারা যায়। ভাগ্যক্রমে সেদিন তুমি বেঁচে যাও, তবে তোমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। মাথায় অত্যধিক আঘাত পাওয়ার ফলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো। মুখের গড়নে তোমার বিকৃতি হয়ে যায়। তখনই আমরা জানতে পারি দিলরুবা আগে থেকে সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছে। আর তোমার এই সব সম্পত্তি তুমি তখনই পাবে যখন তোমার 21 বছর বয়স হবে। এর আগে যদি তুমি মারা যাও তাহলে সব সম্পত্তি এতিমখানা এবং সরকারের আন্ডারে চলে যাবে। তাই আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করি। তোমার চেহারার বিকৃতি অংশগুলো সার্জারি করে ঠিক করা হয়। তবে এর ফলে তোমার সৌন্দর্যের কোনো দাগ পড়েনি। এতে যে তোমার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়েই যায়। প্রায় 6 মাস তুমি কোথায় থাকো? জ্ঞান ফেরার পর তোমার সকল স্মৃতি চলে যায়। এর আগে তোমার কি হয়েছিল, তোমার মা বাবা, কারো সম্পর্কে তোমার কোনো কিছুই মনে ছিল না। তুমি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। সবাই জানতো তুমি তোমার মায়ের সাথে বোম ব্লাস্টে মারা গিয়েছো। তোমার জ্ঞান ফেরার পর তুমি তোমার বাবা মার পরিবার পরিজন সকলকে দেখার জন্য উতলা হয়ে উঠেছিলে। তখনই আমি রোমানা আর আতিককে তোমার বাবা মা সাজিয়ে নিয়ে আসি। রোমানা আর আতিকের বিয়ের অনেক বছর পরেও কোনো সন্তান হচ্ছিল না, তাই তারা মা বাবা হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। রোমানা ছিল আমার কলেজের ফ্রেন্ড। সে প্রায় সময় আমাকে বলতো তাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিতে।
আর এটাই আমার কাছে মোক্ষম সুযোগ ছিল। যেহেতু তোমার কোনো কিছুই মনে ছিল না, তাই তোমার জন্য সুবিধা হয়েছিল আর আমার জন্য। এরপরে রোমানা আর আতিক তোমাকে নতুন পরিচয়ে বড় করে। তোমার ফাউজি আনান চাঁদ নামটা বাদ দিয়ে ইয়ানা চৌধুরী আয়াত রাখে। এরপর তোমাকে সঙ্গ দিতে তারা একটা ছেলে সন্তান দত্তক নেয়, যার নাম রাখে আহিল চৌধুরী। তবে তোমাকে দত্তক দেওয়ার আগে আমাদের মাঝে একটা ডিল হয়। যখন তোমার 20 বছর বয়স হবে, তখন আমার ছেলে ইসানের সাথে তোমাকে বিয়ে দিতে হবে। আমাদের প্ল্যান ছিল তোমাকে ভুলিয়ে ভালিয়ে সব সম্পত্তি আমাদের নামে লিখে নেব। এরপরও যদি তুমি রাজি না হও, তাহলে জোর করে সব সম্পত্তি লিখে নিয়ে তোমাকে মেরে ফেলবো। থামে মাহফুজা। আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। একটা মানুষ আর কতটা নিকৃষ্ট হতে পারে জানা নেই তার। আর তার জন্মদাতা পিতা, সে কি করে পারলো তাকে মেরে ফেলার প্ল্যান করতে? এত নিষ্ঠুর পাষাণ কি করে হতে পারলো? আয়াত আবার বলে ওঠে, তারপরে কি হয়েছিল? এরপর আমাদের সব কিছু প্ল্যান মোতাবেক চলছিল। তুমিও নতুন পরিচয়ে বড় হতে লাগলে। আমাদের প্ল্যান ছিল আমরা ইলাফকে মেরে ফেলবো, যাতে জমশেদের সকল সম্পত্তি সে না পায়। তবে তার আর কোনো প্রয়োজন পড়েনি। ইলাফ নিজ থেকেই জমশেদকে ঘৃণা করতে শুরু করে। ইলাফ ছোটবেলা থেকে প্রচণ্ড ট্যালেন্টেড ছিল, তাই সব কিছুই ছিল সে বুঝতে পারত। তার মায়ের চলে যাওয়ার থেকে সব কিছুর জন্য জমশেদকেই দোষারোপ করতে থাকে। ধীরে ধীরে সে জমশেদের থেকে নিজেকে আলাদা করে নিতে থাকে। ইলাফের যখন 17 বছর বয়স, তখন সে পড়ালেখার জন্য লন্ডন চলে যায়। লন্ডন থেকে ফিরে এসে সে নিজের নতুন ব্যবসা শুরু করে। ইলাফের সব কিছুই তার নিজের মতোই আলাদা ছিল, তাই তাকে আর কোনো কিছুর প্রয়োজন পড়েনি। আর তাছাড়া তাকে কিছু করা এতটা সহজও ছিল না। সে আমাদের সবার থেকে আলাদা। তার মাইন্ডের সাথে খেলা আমাদের সাধ্যের বাইরে। সব কিছু আমাদের প্ল্যান মতোই চলতে থাকে। তোমারও বয়স বাড়তে থাকে। এরপর যখন তোমার বয়স 20 বছর, তখন আমাদের শর্ত অনুযায়ী তোমার সাথে এহসানের বিয়ে ঠিক হয়। কিন্তু মাঝে দিয়ে ইলাফ আমাদের সকল প্ল্যান নষ্ট করে দেয়। শেষের কথাটা কিছুটা করুণ সুরে বলে মাহফুজা। রশনিকে কেন মেরেছিলেন আন্টি? আবারও বলে ওঠে আয়াত। মাহফুজা আবার বলে ওঠে, রোশনি আমার আর এহসানের কথা শুনে গিয়েছিল। পরে আমরা তাকে হুমকি দিয়েছিলাম যাতে কাউকে কিছু না বলে। যদি বলে তাহলে তাকে মেরে ফেলবো এবং ইলাফকেও মেরে ফেলবো। ইলাফের কথা শুনে সে আর কিছু বলেনি, আমাদের কথা মতোই চলতে থাকে। কিন্তু পরে সে আবার ঠিক করে তোমাকে আর ইলাফকে সব জানিয়ে দেবে, তাই তাকে মেরে ফেলি। এছাড়াও সে জমশেদের 3 ভাগের 1 ভাগ সম্পত্তির মালিক ছিল, তাকে তো এমনিতেও মারতে হতো। আয়াত আবার বলে ওঠে, রশনির ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু অনন্যাকে কেন মেরেছিলেন? অন্যান্য তো ছিল, শুধুমাত্র আমার একটা খেলার গুটি। সে কোনো বোনের মেয়ে ছিল না, কারণ আমার কোনো বোনই ছিল না। তাকে এনেছিলাম ইলাফকে বিয়ে করানোর জন্য। আমি চাইতাম ইলাফ যাতে অনন্যকে বিয়ে করে, কিন্তু অনন্য আমাকে ধোঁকা দেয়। সে গোপনে এহসানের সাথে সম্পর্ক তৈরি করে। এহসানও তার জন্য পাগল হয়ে যায়। তাছাড়া রশনিকে মারার সময় অনন্য সাহায্য করেছিল। ইলাফ তাকে হাতে পেলে সব সত্যি জেনে যেত, তাই তাকেও মেরে ফেলার চেষ্টা করি। কিন্তু কিন্তু কি? আমি অনন্যকে মারিনি, অনন্যকে ইলাফ মেরেছিল। সেদিন অনন্যকে মারার জন্যই আমি তাকে একটা রুমে আটকে রাখি। তখনই আমার একটা কল আসে আর আমি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বেরিয়ে যাই। ফিরে এসে অনন্যকে আর কোথাও পাইনি। এরপর কক্ষের গোপন ক্যামেরা যখন চেক করতে যাই, তখন দেখতে পাই মাস্ক পরিহিত এক লোকের অবয়ব, যেটা মূলত ইলাফ ছিল। আমি যাওয়ার পরপরই ইলাফ এসে অনন্যকে তুলে নিয়ে যায়। এটা ইলাফের একটা পরিকল্পনা ছিল আমাকে বাইরে বের করার। এরপর অনন্যের সাথে কি হয়েছিল আমি জানি না। আসিফ মির্জা এখন কোথায়? বেঁচে আছে নাকি মারা গেছে? আমি জানি না সে কোথায়। তার সাথে অনেক আগেই আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। দিলরুবা মারা যাওয়ার পর দিলরুবার পরিবারের আসিফের নামে মামলা করে। মামলার ভয়ে আসিফ দেশ ছেড়ে চলে যায়। তখন সে কানাডা গিয়েছিল। তবে বর্তমানে কোথায় আছে সেটা আমার জানিনি। বেঁচে আছে কিনা সেটাও আমি জানি না। আমার মা বাবার গাড়িতে বোমাটা কি আপনি রেখেছিলেন? হ্যাঁ, রোমানা, আতিক আর আহিলকে আমিই মেরেছিলাম, কেননা ওরা তোমাকে অনেক ভালোবাসতো। তারা চাইতো তুমি ইলাফের সাথে হ্যাপি থাকো। তোমার স্মৃতি হারানো, অসুস্থতা, এসবের ব্যাপারেও তারা সব সত্যি তোমাকে বলে দিতে চাইতো, তাই তাদেরকেও মেরে ফেলেছি। আমার আর ইলাফের মধ্যে সকল ভুল বোঝাবুঝিও কি আপনি সৃষ্টি করতেন? হ্যাঁ, কারণ ইলাফের একমাত্র দুর্বলতা ছিলে তুমি। আর কোনোভাবেই ইলাফকে সরানো যেত না। ইলাফকে সরাতে না পারলে আমরা কখনোই আমাদের প্ল্যান মোতাবেক কাজ করতে পারতাম না, কেননা ইলাফ তোমার সামনেই ঢাল হয়ে দাঁড়িয়েছিল। তাই আমি এমন একভাবে প্ল্যান করি যাতে তুমি ইলাফকে ভুল বুঝো আর মেরেও ফেলো। আর আমার পরিকল্পনা সফলও হয়েছিল।
তুমি তাই করেছো, আমি যা চেয়েছিলাম। ইলাফকে মেরে ফেলেছো তুমি। আয়াতের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল। খুব ভুল করেছিল সেদিন। অকারণে ইলাপকে দোষারোপ করেছিল, যে ভুলের কোনো ক্ষমা হয় না কখনো, যে ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয় না। আয়াত ভেঙে ভেঙে জিজ্ঞেস করে। তাহলে ইলাফের লাশ কোথায় ছিল? কিছুটা কুরুর হাসি মাহফুজা, এরপর বলে ওঠে। যে নদীর পাড়ে তাকে মেরেছিলে, সেই নদীতেই 6 দিন পর ইলাফের পচা লাশ পাওয়া গেছিল। তবে মিডিয়া কিংবা পুলিশ কেউই জানতো না এটা ইলাফের লাশ। সবাই যখন ইলাফের খোঁজ করেছিল তখন সবাইকে বলা হয়েছে নিজের বিজনেসে দেশের বাইরে শুরু করতে চাইলাম, তাই সেখানেই চলে গিয়েছে সে। কেননা যদি সবাই জানতো এটা ইলাফের লাশ, তাহলে পুলিশ তদন্ত হতো, যাতে করে তুমি আমি সকলেই ফেসে যেতাম, আর এতে আমাদের প্ল্যানও কাজ করতো না। আয়াত উঠে গিয়ে সজোরে মাহফুজার গলা টিপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে। জানোয়ারের বাচ্চা, তোকে আমি টুকরো টুকরো করে শিয়ালকে খাওয়াবো। আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছিস। কত কত মানুষকে মেরেছিস শুধু তোর স্বার্থ হাসিল করার জন্য। মাহফুজার দম পুরোপুরি বন্ধ হয়ে আসার আগেই ছেড়ে দেয় আয়াত। কিছুটা কেশে মাহফুজা আবার বলে ওঠে। আমাকে মেরে ফেলবে ঠিকই, তবে তুমি কি নিয়ে বাঁচবে আয়াত বেবি? তোমার যে বেঁচে থাকার কোনো সম্বলই নেই, আর না তুমি আমার মতো স্বার্থপর। তাহলে কিভাবে বাঁচবে তুমি? কি নিয়ে বাঁচবে? কার জন্য বাঁচবে? আয়াত কিছুক্ষণ পলক্ষীন তাকিয়ে থাকে মাহফুজার দিকে, এরপর উচ্চস্বরে হেসে ওঠে। ঘর কাঁপে প্রতিধ্বনি সেই হাসি। আয়াতের এমন অট্ট হাসিতে খানিক বিচলিত হয়ে পড়ে মাহফুজা। আয়াতের এমন হাসির কারণ কিছুই বুঝতে পারছে না সে। মুখে হাসি রেখে আয়াত আবার বলে ওঠে। আন্টি, আপনাকে কে বললো আমার বেঁচে থাকার কোনো সম্বল নেই? বেঁচে থাকার মতো কেউ নেই আমার। কি বলছে আয়াত ঠিক বুঝতে পারছে না মাহফুজা। অধিক শোকে পাগল হয়ে গেল কিনা সেটাই ভাবছে। আন্টি দেখতে চান আমার শেষ সম্বল? মাহফুজার দিকে তাকিয়ে বলে ওঠে আয়াত। পূজার চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। আয়াত মুখে হাসি ঝুলিয়ে বলে ওঠে। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। এরপরে আয়াত জোরে জোরে ডেকে ওঠে। ভেতরে এসো, নিজেকে আর আড়ালে রাখার প্রয়োজন নেই। আয়াতের কথা শেষ হতেই মাহফুজার চোখ পড়ে একজোড়া পায়ের উপর, এরপর কোমর, বুক, এরপরই ভুবন ভুলানো হাসিমাখা চেহারা। ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ায় লোকটির অবস্থান অজান্তে এক ভীতি ছাড়িয়ে দিচ্ছে মাহফুজার পুরো অস্তিত্বে। মাহফুজা মনোযোগ দিয়ে দেখতে থাকে লোকটিকে। শারীরিক কাঠামো সুগঠিত সুঠাম হওয়া সত্ত্বেও তার মুখমণ্ডল যেন অত্যাধিক মায়ে আচ্ছাদিত। অনুভূতিহীন পাথর কঠিন তীক্ষ্ণ চেহারা, তার মাঝে ঝলমল করা চোখ, যার শক্তি, তার দৃষ্টি অত্যন্ত গভীর। তার মনে হলো যেন স্বয়ং মৃত্যুদূত তার সামনে এসে হাজির হয়েছে। মৃত্যুদূত? নিজের ব্যাখ্যায় নিজের কিছুটা কম্পিত হলো মাহফুজা, কিন্তু তারই বা দোষ কোথায়? এই মুহূর্তে আগন্তুকের অবৈ বিনা কারণে তাকে সেটা ভাবতে বাধ্য করেছে। সে অস্পষ্ট স্বরে বলে ওঠে। আকাশ? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মাহফুজা। পুনরায় আগন্তুককে মনোযোগী ভঙ্গিতে পর্যবেক্ষণ করতে থাকলো মাহফুজা। আয়াত একগাল হেসে আকাশের পাশে দাঁড়ায়। আকাশও ঘুরে আয়াতের মুখোমুখি দাঁড়ায়। আমার চাঁদ। আকাশের মোহনীয় কণ্ঠস্বর কানে যেতে আবেশে চোখ বন্ধ করে নেয় আয়াত। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে আকাশকে। আকাশও জাপটে ধরে তার চাঁদকে। ক্ষণিকেই মুহূর্তটা ভীষণ রোমাঞ্চকর হয়ে ওঠে। দুজনের ভারী বেগতিক নিঃশ্বাসের শব্দ ছাড়া এই মুহূর্তে আর কোনো আওয়াজ নেই কোথাও। আজ চোখ বুজে নাক টেনে গন্ধ নেয় আয়াতের শরীরের। মানুষটার সবিষ্ট বক্ষ মাঝে মুখ লুকিয়ে গায়ের সঙ্গে একেবারে মিলে গিয়ে রিনরিনিয়ে আওয়াজে বলে ওঠে। তোমাকে অবাস্তব মনে হচ্ছে না? আবার বাস্তব ভাবতেও দ্বিধা হচ্ছে? হৃদয়ে আকাশ ভাইয়া। দুহাতের বাঁধন আরও কিছুটা শক্ত করে আকাশ। আয়াতকে আরও প্রগাঢ়ভাবে আঁকড়ে ধরে হাসকি স্বরে বলে ওঠে। শুনতে পাচ্ছ চাঁদ? আয়াত মিনমিন করে বলে ওঠে। কি? আমার হৃদস্পন্দন। আয়াত কান পাতল আকাশের বুকের মধ্যখানে। তৎক্ষণাৎ শুনতে পেল বেসামাল হৃদস্পন্দনে ধুকপুক আওয়াজ। তাদের দুজনের দিকে সম্মিলিতের ন্যায় তাকিয়ে আছে মাহফুজা। তার মস্তিষ্ক অনেক আগে কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মনে হলো চোখের সামনে সে কোনো স্বপ্ন দেখছে। আকাশকে ছেড়ে দিয়ে আয়াত এসে মাহফুজার সামনে দাঁড়ায়।
তার দিকে কিছুটা ঝুঁকে গিয়ে বলে ওঠে। সারপ্রাইজ কেমন লাগলো আন্টি? কম্পিত হয় মাহফুজার সম্পূর্ণ অস্তিত্ব। তার শীত দ্বারা বেয়ে যায় এক শীতল স্রোত।